হাই গাইস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্র এবং কুলম্বের সূত্র অধ্যায়টি পড়তে শুরু করব। তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হচ্ছে এবং সেই বিষয়গুলো আমরা কোথায় কিভাবে অ্যাপ্লাই করছি। ওকে, কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা শুরুতেই কি পড়বো? আমরা শুরুতে পড়বো হলো কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের সূত্র বা কুলম্বস ল। এবার এই কুলম্বের সূত্র পড়তে গিয়ে আমাদের কুলম্বের সূত্রের প্রয়োজন কেন হলো? দেখো, আমরা কি জানি আমাদের যে নেচারে কত রকমের চার্জ হয়? দু রকমের চার্জ থাকে, দু রকমের চার্জ বা আধান প্রেজেন্ট, তাই তো? কি কি চার্জ? একটি হলো পজিটিভ চার্জ আর অন্যটি নেগেটিভ চার্জ, তাই তো? এবার একটি আমাদের কি আছে? পজিটিভ চার্জ এবং অন্যটি নেগেটিভ চার্জ। এবার আমরা কি জানি যে এই চার্জগুলো যদি আমরা একটাকে আরেকটার কাছাকাছি আনি তাহলে এই চার্জগুলো কি করে? একে অপরের ওপর ফোর্স অ্যাপ্লাই করে। এবার যদি দুটো সেম চার্জ হয়, মানে ধরে নাও দুটোই পজিটিভ চার্জ, তাহলে এরা কি করবে? পরস্পরকে, মানে এই ধরনের একটি পজিটিভ চার্জ এবং এই একটি পজিটিভ চার্জ, এরা পরস্পরকে কি করে? এরা পরস্পরকে বিকর্ষণ বা রিপালশন করে, তাই তো? রিপালশন করে। আর যদি দুটো নেগেটিভ চার্জ হয়, দুটো নেগেটিভ চার্জ হলো কি হচ্ছে? এরা তো চার্জের যে প্রপার্টিটা সেটা কি সেম, কারণ কি দুটোই নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রেও কি হবে? যেহেতু সেম চার্জ তাহলে এরাও কি করবে? রিপালশন করবে। ওকে, আর যদি দুটো অপোজিট চার্জ হয়, মানে কি ধরে নাও একটি পজিটিভ অন্যটি নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? একমাত্র সেই ক্ষেত্রেই এরা কি করে? এরা আকর্ষণ বা অ্যাট্রাক্ট করে। তাহলে এটা আমরা জানি যে দুটো যদি অপোজিট চার্জ থাকে তারা পরস্পরকে আকর্ষণ করে এবং দুটো যদি সেম চার্জ থাকে তারা পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু আমরা এখান থেকে জাস্ট এই যে ফোর্স হচ্ছে, দেখো আকর্ষণ বা বিকর্ষণ এরা কি? এরা হলো এক প্রকারের বল, তাই তো? ওয়ান কাইন্ড অফ ফোর্স। তাহলে এখানে আমরা ফোর্সের নেচারটা জানি যে চার্জ দুটো যদি সেম হয় তাহলে ফোর্সের নেচার কি হবে? সেটা হবে রিপালসিভ ইন নেচার। আর যদি অপোজিট হয় তাহলে কি হবে? অ্যাট্রাকটিভ ইন নেচার। কিন্তু এই যে ফোর্সের মান, সেই মানটি কত হয় সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এই যে ফোর্সের মান সেটা আমাদের বের করতে হবে। এই ফোর্সের মান আমরা কি দিয়ে বের করি? ফোর্সের মান আমরা বের করি হলো কুলম্বের সূত্রের সাহায্যে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কুলম্বের সূত্র আমাদের কেন প্রয়োজন। এবার চলো আমরা দেখে নিই যে কুলম্বের সূত্র কি। দেখো, কি বলা হয়েছে যে আমরা যে কোনো চার্জ নিচ্ছি, ধরুন আমাদের একটি বিস্তৃত বস্তুর উপর চার্জ আছে, ঠিক আছে? ধরুন আমাদের এরকম একটি গোলক আছে এবং এই গোলকের মধ্যে প্লাস কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে। তাহলে আমরা কি করব? আমাদের যে এই ক্যালকুলেশন সেগুলো এরকম একটা বিস্তৃত বস্তু নিয়ে করা অসুবিধাজনক। তাহলে আমরা এরকম যে কোনো বিস্তৃত বস্তুকে আমরা কি করব? একটি বিন্দু বস্তু ধরে নেব। যেরকম আমরা মেকানিক্স যখন পড়তাম তখন আমাদের ধরুন একটি বিস্তৃত ভর এম আছে, একে কি আমরা একটি বিন্দুতে ধরে নিতাম এবং তার ভর বলতাম এম, আর এটাকে কি বলা হতো? বিন্দু ভর। এটা আমরা কেন করতাম? জাস্ট ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য। সেম এখানেও একটি বিস্তৃত বস্তুর মধ্যে যদি কিউ আধান থাকে সেটাকে আমরা কি করব? আমরা ধরে নেব একটি বিন্দুর মধ্যে কিউ আধান আছে এবং এই বিন্দুটিকে কি বলা হবে? এটা একটি বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। ওকে, তাহলে আমরা এখানে কি করছি? আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে দুটো পয়েন্ট চার্জ আছে, ঠিক আছে? কি কি আছে? দুটো পয়েন্ট চার্জ। এই একটি পয়েন্ট চার্জ, এটা হলো Q1, আর এখানে আরেকটি পয়েন্ট চার্জ আছে Q2। ওকে, আর এদের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব কত? দূরত্ব হলো আর। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে দুটো পয়েন্ট চার্জ আছে Q1 এবং Q2 এবং এদের মাঝখানে দূরত্ব কত? দূরত্ব হলো আর। এবার কুলম্বের সূত্র থেকে কি বলা হয়েছে? দেখো, এখানে Q1 আর Q2 কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা কিন্তু আমরা মেনশন করিনি, কারণ পজিটিভ আর নেগেটিভ থেকে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো যে বলটি আকর্ষণ বল হবে নাকি বিকর্ষণ বল হবে। কিন্তু কুলম্বের সূত্র দিয়ে আমরা কি বের করছি? আমরা বের করছি শুধু মানটি, আকর্ষণ না বিকর্ষণ সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। সেটা তো আমরা জাস্ট যদি এদের যে নেচার কীরকম সেটা বলা থাকে তাহলে আমরা বলে দিতে পারবো সেটা আকর্ষণ নাকি বিকর্ষণ। তাহলে এখানে শুধু আমরা মানের ওপর ইন্টারেস্টেড। তাহলে কুলম্ব কি বললেন? তিনি বললেন যে এই দুটো বিন্দু আধান এদের মধ্যে যে ফোর্স হবে সেই ফোর্স এফ, এটা কি? এটা Q1 আর Q2 এদের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ Q1 অ্যান্ড Q2। আর কি বললেন? এদের মাঝখানে যে দূরত্ব কত? দূরত্ব হলো আর, সেই আর এর বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আর স্কোয়ারের সঙ্গে কিভাবে প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এফ ভ্যারিসেস Q1 Q2 অ্যান্ড এফ ভ্যারিসেস 1/r স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কি লিখতে পারবো? দেয়ারফর এফ ভ্যারিস উইথ Q1 Q2
বাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, এফ ভ্যারিসেস Q1 Q2 বাই আর স্কোয়ার, কিন্তু আমরা তো ভ্যারিসেস নিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারি না, তাহলে এখানে আমাদের কি দরকার, এখানে আমাদের একটি ইকুয়াল সাইন দরকার, তাই তো? তাহলে ইকুয়াল সাইন আনার জন্য আমরা কি করছি, আমরা লিখতে পারি বা এফ ইকুয়াল টু দেখো ভ্যারিসেস থেকে ইকুয়াল করতে হলে কি লাগবে, আমাদের একটি কনস্ট্যান্ট লাগবে, তাহলে আমরা একটি কনস্ট্যান্ট নিয়ে আসছি, কনস্ট্যান্ট কে, আর সাথে কি থাকছে, সাথে থাকছে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু কত আসলো, এফ ইকুয়াল টু আসলো কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কি, এটা হলো আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আর কুলম্বের সূত্রে যদি স্টেটমেন্ট বলতে বলে আমরা কি বলবো, যে এই দুটো বিন্দু আধানের মধ্যে যে ফোর্স হবে সেই ফোর্স কি আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এখানে আমরা কুলম্বের সূত্র দেখে নিলাম। এবার এই যে কুলম্বের সূত্র, সেখানে দেখো একটি কনস্ট্যান্ট আছে কে। এবার তাহলে আমাদের এই কনস্ট্যান্টটির মান প্রয়োজন, তাই তো? তাহলে বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে কি দেখা গেছে, এই যে কনস্ট্যান্ট তার ভ্যালু কত আসে, তার ভ্যালু কে ইকুয়াল টু আসে হলো 1/4 এপসাইলন নট। ওকে, তাহলে কে ইকুয়াল টু কত আসে, কে ইকুয়াল টু আসে হলো 1/4 এপসাইলন নট। যেখানে দেখো তাহলে এই যে কে আমরা পেয়ে গেলাম, কে ইকুয়াল টু কত, 1/4 এপসাইলন নট। এখানে 4 কি, 4 একটি কনস্ট্যান্ট, পাই একটি কনস্ট্যান্ট, আমাদের কাছে নতুন টার্ম কি, নতুন টার্ম হলো এপসাইলন নট, তাই তো? তাহলে এবার আমাদের কি সম্পর্কে শিখতে হবে, শিখতে হবে হলো এপসাইলন নট সম্পর্কে। তাহলে দেখো এপসাইলন নট কি, এপসাইলন নট হলো যে আমরা যদি এখানে লিখি, আমরা এই এফ এর ভ্যালুটা রেখে দিচ্ছি, আর আমরা কি পেলাম যে কে ইকুয়াল টু কত হয়, কে ইকুয়াল টু হলো 1/4 এপসাইলন নট, তাই তো? তাহলে এবার আমরা এই এপসাইলন নট নিয়ে পড়াশোনা করব। তাহলে এই এপসাইলন নট কি, এপসাইলন নটকে বলা হয় হলো কোনো একটি মাধ্যমের, দেখো এখানে আমরা এপসাইলন নট ইউজ করছি, নট কিসের জন্য, নট হলো এটা শূন্য মাধ্যম বোঝায়। ওকে, কারণ আমরা যে বিন্দু আধান দুটো রেখেছিলাম সেটাকে কোথায় রেখেছি, শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে। এবার বায়ু মাধ্যম এবং ফ্রি স্পেস একটার ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এখানে আমরা কি করছি, আমরা এখানে এপসাইলন নিয়ে আলোচনা করছি। এপসাইলন নট তো আমরা স্পেশাল কেস ইউজ করেছি শূন্য স্থানের জন্য, তাহলে আমরা কি করছি, এপসাইলন নিয়ে আলোচনা করছি। এপসাইলন কি, এপসাইলন হলো কোনো একটি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা। ওকে, তাহলে এপসাইলন কি, এপসাইলন হলো কোনো একটি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বা এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় পারমিটিভিটি। ওকে, তাহলে এপসাইলন কি, এপসাইলন হলো পারমিটিভিটি। আর তাহলে এপসাইলন নট কি, এপসাইলন নট হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, আর এটা কি, এটা হলো পারমিটিভিটি অফ পার্টিকুলার মিডিয়াম। তাহলে এই পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা বিষয়টি কি বোঝায়, দেখো তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি এটা একটি কনস্ট্যান্ট, বা বলতে পারো এটা এমন একটি রাশি, এ কি বোঝায় যে আমাদের যদি কোনো একটি ইলেকট্রিক ফিল্ড থাকে, কোনো একটা যদি চার্জ থাকে, তার একটি ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ড কি, সেই সংক্রান্ত আমরা আরও ডিটেলে পড়াশোনা নেক্সট ভিডিওতে করব। তাহলে সেই যে ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হয়, সেখানে একটি শক্তি সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে এই এপসাইলন নট বোঝায় যে কোনো একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কতখানি এনার্জি স্টোর হবে। এবার প্রত্যেকটা যে আলাদা আলাদা মিডিয়াম, তারা আলাদা আলাদা অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর করবে, বা তাহলে সেই যে এনার্জি স্টোর করার ক্ষমতা, সেটাকে আমরা কি দিয়ে বোঝাই, সেটাকে আমরা বোঝাই হলো এপসাইলন দিয়ে, বা সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি দিয়ে। বা এটাকে তোমরা আরেকটু ইজিলি বলতে চাইলে এইভাবে বলতে পারো যে কোনো একটি মাধ্যমের মধ্য দিয়ে যে তড়িৎ ক্ষেত্র সেটা কত ইজিলি মুভ করতে পারে, সেটা কি দিয়ে বোঝানো হয়, সেটা বোঝানো হয় হলো এই তড়িৎ ভেদ্যতা রাশিটির সাহায্যে। তাহলে আমরা দেখো তড়িৎ ভেদ্যতা সম্পর্কে শিখে গেলাম। এখানে যেহেতু আমাদের যে চার্জ দুটো ছিল, চার্জ দুটোকে কোথায় রেখেছিলাম, ফ্রি স্পেসে, তাই কি এসেছিল কে ইকুয়াল টু 1/4 এপসাইলন নট, যেখানে এপসাইলন নট কি, এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এই যে কুলম্বের সূত্র, এটাকে যদি আমরা মডিফাই করে লিখি, তাহলে মডিফাই করলে কি আসবে, এফ ইকুয়াল টু চলে আসবে 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এটা আসলে হলো কুলম্বের সূত্রের পুরো একদম গাণিতিক রূপ। তাহলে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু হলো 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে Q1 Q2 তো আধানের মান এবং আর হলো তাদের মধ্যবর্তী দূরত্ব, আর এপসাইলন নট কি, এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যদি এটাকে আমরা শূন্য মাধ্যমে না রেখে চার্জগুলোকে অন্য কোনো মাধ্যমে রাখতাম, তাহলে কি হতো, আমাদের এখানে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে কি করতে হতো, এইখানে এপসাইলন নটের বদলে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হয়ে যেত, সিম্পল। ওকে, এবার দেখো তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই যে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা তো চলে আসলো, তাহলে এখানে এপসাইলন নট পেয়ে গেলাম। এবার এই এপসাইলন নটের ভ্যালু কত, দেখো এখানে দুটো প্রসেস হয়, আমাদের কতগুলো প্রসেস আছে, একটা হলো সিজিএস প্রসেস এবং একটি এসআই প্রসেস। তাহলে আমরা যদি এসআই প্রসেস নিই, এসআই প্রসেসে এপসাইলন নট কত হয়, এপসাইলন নট হয় হলো 8.0
854 ইন্টু 10⁻⁻12। ওকে, তাহলে এই এসআই পদ্ধতিতে কত হয়, এপসাইলন নট ইকুয়াল টু 8.854 ইন্টু 10⁻12। এবার এর ইউনিট কত হবে, দেখো এর যে ইউনিট সেটা আমরা কি করে বের করতে পারি, এখানে 4 পাই কি, 4 পাই একটি কনস্ট্যান্ট, তাহলে এপসাইলন নটের যে ইউনিট হবে তাহলে আমরা এটা এরকম বলতে পারি, এপসাইলন নট ইকুয়াল টু 1/4 Q1 Q2 বাই আর স্কোয়ার এফ। এই রাশিটির থেকে তো আমরা এরকম বের করতে পারবো, তাহলে এপসাইলন নট ইকুয়াল টু এটা চলে আসবে। এবার 4 পাই কি একটি কনস্ট্যান্ট, তার মানে এর কোনো একক নেই। এখানে এই যে Q1 এবং Q2 তাদের প্রত্যেকের একক কি, দুটাই তো চার্জ, তাহলে প্রত্যেকের একক কি হবে, প্রত্যেকের একক হবে কুলম্ব। তাহলে এখানে এটা কি হয়ে যাচ্ছে, কুলম্ব স্কোয়ার, কারণ দুটা কুলম্ব আছে। আর কি, আর এর একক হলো মিটার, তাহলে আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার। আর ফোর্সের ইউনিট কি, সেটা হলো নিউটন। তাহলে এপসাইলন নটের ইউনিট কত আসছে, এপসাইলন নট বলো বা এপসাইলন বলো, তার ইউনিট কত আসছে, কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার পার নিউটন। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার নিউটন। ওকে, তাহলে এটা চলে আসলো আমাদের এসআই পদ্ধতিতে এপসাইলন নটের ভ্যালু। তাহলে আমরা এসআই পদ্ধতি যখন ফোর্স বের করবো তখন চার্জগুলোর মান আর তাদের মধ্যবর্তী দূরত্ব তো আমাদের দেওয়া থাকবে। এখানে 4 পাই আর এপসাইলন নটের ভ্যালু আমরা এটা পুট করে দেবো, তাহলে আমাদের ফোর্স বেরিয়ে যাবে। আর সিজিএস পদ্ধতিতে দেখো কি হয়, সিজিএস পদ্ধতিতে এই যে এপসাইলন নট সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় 1/4 পাই। ওকে, আমরা কেন শুধু এপসাইলন নট নিয়ে বলছি, কারণ ম্যাক্সিমাম কেসে যে চার্জগুলো থাকবে তারা কোথায় থাকবে, ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমে। আর আমরা কি বললাম, ফ্রি স্পেস আর শূন্য বায়ু মাধ্যম পরস্পর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে দেখো এখানে এপসাইলন নট ইকুয়াল টু কত, এপসাইলন নট ইকুয়াল টু হলো 1/4 পাই, কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। তাহলে সেই ক্ষেত্রে এফ যে ফোর্স, সেই ফোর্স কত হয়ে যাবে, এফ হয়ে যাবে 1/4 পাই ইন্টু এপসাইলন নটের ভ্যালু কত আসছে, সেটা আসছে আবার 1/4 পাই ইন্টু কত থাকছে, Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো। তাহলে এখানে 4 পাই আর 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে কত চলে আসবে, এফ ইকুয়াল টু চলে আসবে Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা যে সিজিএস পদ্ধতিতে ফোর্স কত দেখতে পাচ্ছি, ফোর্স হলো Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে যে দুটা বিন্দু আধান তাদের মধ্যে যে ফোর্স হচ্ছে সেই ফোর্সের মান কত সেটা কিন্তু পুরোপুরি নির্ণয় করে ফেললাম। ওকে, এবার নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে, আমরা এখানে কি পড়ছি, আমরা পড়ছি ফোর্স নিয়ে, তাই তো। এবার ফোর্স যখন আমরা পড়বো, ফোর্সের কি থাকবে, আমরা ফোর্সের মান তো পেয়ে গেলাম, ফোর্সের একটা পার্টিকুলার ডিরেকশনও থাকবে। এবার আমরা জানি যে আমরা যদি চার্জগুলোর নেচার জানি তাহলে সেটা আকর্ষণ বল না বিকর্ষণ বল সেটা পেয়ে যাবো, তাই তো। কিন্তু আমরা এই যে ফোর্সকে তো ভেক্টর ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে চলো দেখা যাক যে ফোর্সকে ভেক্টর ফর্মে আমরা কি করে রিপ্রেজেন্ট করব। তাহলে ধরো না আমাদের কাছে দুটো চার্জ আছে, বিন্দু আধান, এটা হলো Q1 আর এটা Q2। এবার এই যে Q1 চার্জ, তার যে পজিশন ভেক্টর সেটা কি, সেটা হলো R1। পজিশন ভেক্টর মানে কি বোঝায়, যে একদম অরিজিনের রেসপেক্টে এই যে Q1 চার্জটি আছে সেটার পজিশন কত ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই তো, সেটাই বোঝায় পজিশন ভেক্টর। তাহলে Q1 এর পজিশন ভেক্টর হলো R1 এবং Q2 এর পজিশন ভেক্টর সেটা হলো R2। ওকে, আর এখানে আমরা দেখতে যাচ্ছি যে Q1 দ্বারা Q2 এর ওপর বল কত। তাহলে আমরা কি দেখতে যাচ্ছি, Q1 দ্বারা Q2 এর ওপর বল। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, আমরা রিপ্রেজেন্ট করবো হলো F21। F কার ওপর বল, সেকেন্ডের ওপর, কার জন্য, 1 এর জন্য। তাহলে এটাকে আমরা কি বলছি, F21। এবার এই F21 ইকুয়াল টু কত হবে, দেখো আমরা ভ্যালু জানি যে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো। এবার এই আর ইকুয়াল টু কত হয়, আর ইকুয়াল টু হয় হলো, দেখো আর মানে কি, এই দুটার মাঝখানে ডিস্টেন্স। তাহলে এই আর ইকুয়াল টু হয়ে যাবে Q2 এর পজিশন ভেক্টর, অর্থাৎ কত, R2 মাইনাস R1। তাহলে এবার R2 মাইনাস R1 কি আসবে, সেটা তো একটি ভেক্টর আসবে, তার যদি আমরা মড নিই সেই মড ইকুয়াল টু কত আসবে, আর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের F21 ইকুয়াল টু কত আসলো, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই Q1 Q2 বাই আর স্কোয়ার সেটা কি, সেটা তো একটি মান বেরোলো, ঠিক না। তাহলে আমাদের এখানে একটি ডিরেকশন লাগবে। তাহলে এই যে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, সেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হলো R21 ভেক্টর, যদি আমরা মড না ইউজ করি। এবার যদি আমরা এই R21 ভেক্টরের মড বের করি তাহলে সেটাই কি হবে, এটার মড, আর সেটাকে আমরা সিম্পলি আর দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। তাহলে এখানে এটা বেসিক্যালি কি হচ্ছে, R21 ভেক্টরের মড। তাহলে এখানে এই যে ডিরেকশনটা মানে R21 এর ডিরেকশন, সেটাই কি হবে, সেটাই হবে এই ফোর্সের ডিরেকশন। তাহলে R21 এর ডিরেকশন আমরা কি দিয়ে বোঝাবো, সেটা বোঝাবো R21 ক্যাপ দিয়ে, ঠিক আছে। তাহলে R21 ইকুয়াল টু কত, সেটা হলো R2 মাইনাস R1।
পজিশন ভেক্টর অফ Q2 মাইনাস পজিশন ভেক্টর অফ Q1। তাহলে এখানে আমরা একটি ইউনিট ভেক্টর দিয়ে দিলাম R21 ক্যাপ, সেটা মানে কি, সেটা মানে একটি ইউনিট ভেক্টর। তাহলে এই ইউনিট ভেক্টর কি বোঝাবে, এই ফোর্সের ডিরেকশন বোঝাবে। ওকে, তাহলে F21 ইকুয়াল টু কত আসলো, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু R21 এর ক্যাপ। দেখো এটাকে আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এখানে R21 ক্যাপ ইউজ না করে আমরা যদি পুরো R21 ভেক্টরটিকে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা আমরা লিখে দেবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2। এবার দেখো R21 ক্যাপ মানে কি, R21 ক্যাপ সেটা মানে কি R21 ভেক্টর বাই মড অফ R21 ভেক্টর, তাই তো। এবার মড অফ R21 ভেক্টর মানে কত, সেটা মানে হলো R। তাহলে R21 ক্যাপ সেটাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হলো R21 ভেক্টর বাই R, কিন্তু এখানে আমরা R লিখছি আর এখানে R স্কোয়ার অলরেডি ছিল, তাহলে টোটালটা মিলে আমরা কি লিখতে পারি, টোটালটা মিলে আমরা লিখতে পারি R কিউব। তাহলে F21 ভেক্টর সেটা ইকুয়াল টু কত আসছে, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R কিউব ইন্টু R21 ভেক্টর। ওকে, তাহলে এই দেখো এটা যে বেরিয়ে গেল, এটা কি, এটাই হলো কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। কারণ এখান থেকে যে আমরা ফোর্স পাচ্ছি, যে কোনোটিকে নিয়ে নাও, এই ওপরেরটি লিখলেও হবে নিচেরটি লিখলেও হবে, তাহলে যে কোনোটি থেকে আমরা কি পাচ্ছি, এই যে ফোর্স পাচ্ছি তার মান এবং ডিরেকশন দুটাই পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি, এটাই হলো কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। ওকে, এবার তাহলে যদি আমরা F12 বের করতে চাই, অর্থাৎ এই যে Q1 এর ওপর বল কার জন্য, Q2 এর জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই যে ভেক্টরটি ইউজ করব সেটা কি হয়ে যাবে R12 ভেক্টর। কারণ Q1 Q2 এর উপর যেটা ফোর্স দিবে, Q2 Q1 এর উপর কি হবে, অপোজিট ডিরেকশনে ফোর্স দিবে। তাহলে এই ক্ষেত্রে যে আমরা ভেক্টরটি ইউজ করব সেটাও কিন্তু অপোজিট হয়ে যাবে, সেটা কত হয়ে যাবে R12। তাহলে R12 ইকুয়াল টু কত হবে, সেটা হবে R1 মাইনাস R2। ওকে, তাহলে আই হোপ যে এই যে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম সেটা তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা যে দুটো বিন্দু আধান তাদের মধ্যে কত বল হচ্ছে সেটা নির্ণয় করে নিলাম, তাই তো। এবং তার আমরা কি করলাম, কুলম্বের সূত্রের যে ভেক্টর ফর্ম সেটাও দেখলাম, তাহলে সেখান থেকে আমরা মান এবং ডিরেকশন দুটাই পেয়ে যাব। এবার এই যে কুলম্বের সূত্র, তার থেকে যে আমরা তড়িৎ বল পাচ্ছি, এটা বেসিক্যালি কি, এটা হলো একটি স্থির তড়িৎ বল। কারণ দুটা চার্জ স্থির অবস্থায় আছে, তাদের মধ্যে কতখানি বল হচ্ছে সেটা এখানে আমরা নির্ণয় করলাম, তাই তো। তাহলে এই যে স্থির তড়িৎ বল, এর সঙ্গে আমাদের যে মহাকর্ষ বল আছে, মহাকর্ষ বল মানে কি, মহাকর্ষ বল মানে হলো এই মহাকর্ষে প্রত্যেকটি বস্তু কি হয়, অন্য একটি বস্তুকে আকর্ষণ করে। সেই মহাকর্ষ বলের সঙ্গে কি কি কিছু সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য দেখা যায়। তাহলে সেগুলো চলো আমরা একবার দেখে নিই যে কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এই স্থির তড়িৎ বলের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি কার, সেটা হলো মহাকর্ষ বলের। তাহলে ফার্স্ট এখন আমরা কি দেখবো, কম্প্যারিজন বিটুইন মহাকর্ষ বল এবং তড়িৎ বল, তাই তো, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে সেটা কি হচ্ছে, দেখো ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে আমরা সিমিলারিটিস দেখছি, ঠিক আছে। সিমিলারিটিস, দেখো সিমিলারিটিস কি কি আছে, যে আমাদের যে এই স্থির তড়িৎ বল, এখানে আমরা লিখছি তড়িৎ বল আর এখানে লিখছি মহাকর্ষ বল। ওকে, তাহলে তড়িৎ বল এবং মহাকর্ষ বল এদের মধ্যে কি কি সিমিলারিটিস আছে সেটা আমরা দেখতে চাই, তাই তো। দেখো এই তড়িৎ বল এবং মহাকর্ষ বল এদের মধ্যে সিমিলারিটিস বলতে ফার্স্ট সিমিলারিটি কি, যে এই যে তড়িৎ বল সেটা কি করে, এই ধরনের একটি বিন্দু আধান আছে এবং এই একটি বিন্দু আধান আছে, এদের কি হয়, এদের কেন্দ্র বরাবর কাজ করে, ঠিক আছে। তার মানে এই স্থির তড়িৎ বল কি হচ্ছে, এদের কেন্দ্র বরাবর কাজ করে। একই রকমভাবে মহাকর্ষ বল, ধরে নাও মহাকর্ষে এরকম দুটো প্ল্যানেট আছে, তারা কি করে পরস্পর কিছু আকর্ষণ করে, সেটাও কি হয়, কেন্দ্র বরাবর আকর্ষণ। তাহলে ফার্স্ট সিমিলারিটি কি, ফার্স্ট সিমিলারিটি হলো স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল উভয়ই কি করে, বস্তু দুটির কেন্দ্র বরাবর সরলরেখা যে আমরা ড্র করতে পারবো সেই সরলরেখা বরাবর কাজ করে। ওকে, তাহলে এটা হয়ে গেল ফার্স্ট সিমিলারিটি। সেকেন্ড সিমিলারিটি কি, দেখো এই যে তড়িৎ বল সেটা কি কোনো মাধ্যমের ওপর ডিপেন্ড করছে, মানে তড়িৎ বলের মান কত হবে সেটা ডিপেন্ড করছে, কিন্তু তড়িৎ বল কাজ করবে কি করবে না সেটা কি কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করছে। আমরা যদি কোনো মাধ্যম না ইউজ করে শূন্য মাধ্যমে রাখতাম, তাহলে শূন্য মাধ্যমে কি তড়িৎ বল কাজ করতো, হ্যাঁ শূন্য মাধ্যমে তড়িৎ বল কাজ করতো, তাই তো। কারণ সেই জন্যই আমরা এপসাইলন নট ইউজ করেছিলাম, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে শূন্য মাধ্যমে কিন্তু স্থির তড়িৎ বল কাজ করে। তাহলে এটা কি, এটা শূন্য মাধ্যমে অ্যাপ্লিকেবল, শূন্য মাধ্যমে কাজ করে, তাই তো। এবার দেখো আমরা যদি মহাকর্ষ বল বলি, মহাকর্ষ বল কি শূন্য মাধ্যমে কাজ করে, দেখো মহাকাশে কি কোনো রকম মাধ্যম আছে, কিন্তু সূর্য কি করছে, পৃথিবীকে আকর্ষণ করছে। একই রকমভাবে অন্য কোনো একটি কণা অন্য একটি কণাকে আকর্ষণ করছে, কোনো একটি প্ল্যানেট অন্য কোনো একটি প্ল্যানেটকে আকর্ষণ করছে, কিন্তু তার জন্য কি
কোনো একটি মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে মহাকর্ষ বলে কি হয়, মহাকর্ষ বল সেটাও শূন্য মাধ্যমের উপর কাজ করে, শূন্য মাধ্যমে কাজ করে, তাই তো? তাহলে দুটো সিমিলারিটিস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। থার্ড দেখো কি হচ্ছে, আমাদের যে তড়িৎ বল সেটা কি, সেটা আমরা পেয়েছি F ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। F ইকুয়াল টু তো Q1 Q2 আর স্কোয়ার না, F ভ্যারিস অ্যাজ Q1 Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ আমরা কি পাচ্ছি যে F এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব তার সঙ্গে কি হয়, তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রে কি জানি, মহাকর্ষ বল F সেটা কি হয় m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই যে দুটো বস্তু থাকবে তাদের যে মধ্যবর্তী দূরত্ব তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল উভয়ই কি হয়, উভয়ই দূরত্ব বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। ওকে, তাহলে এই কটা সিমিলারিটিস আমাদের জন্য এনাফ। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এদের মধ্যে এবার ডিফারেন্স দেখব। ঠিক আছে, তাহলে আমরা সিমিলারিটিস দেখে নিলাম, নেক্সট আমরা কি দেখব, এদের মধ্যে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কি কি আছে, তাহলে এটা আমরা মুছে দিই এবং এখানে আমরা এবার কি দেখব, এবার দেখব হলো ডিফারেন্স, তাই তো? দেখো আমরা যদি ডিফারেন্স দেখতে চাই, ডিফারেন্স কি কি হয়, ফার্স্ট অফ অল এই যে স্থির তড়িৎ বল সেটা কত রকমের হতে পারে, আধানের যে প্রকৃতি তার উপর ডিপেন্ড করে স্থির তড়িৎ বল আইদার আকর্ষণ হয় বা বিকর্ষণ হয়, আইদার অ্যাট্রাকশন অর রিপালশন, তাই তো? এটা হয়। কিন্তু মহাকর্ষে যে কোনো দুটি বস্তু তারা কি করে, পরস্পরকে সবসময় আকর্ষণ করে। তাহলে মহাকর্ষ বল কি হবে, মহাকর্ষ বল হবে হলো এটা একটি আকর্ষণ বল অনলি, তাই তো? বা অনলি অ্যাট্রাকশন অনলি, তাই তো? অন্য কিছু হয় না মহাকর্ষ বলের ক্ষেত্রে। নেক্সট এদের মধ্যে ডিফারেন্স কি, নেক্সট ডিফারেন্স হলো দেখো এই যে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল। দেখো স্থির তড়িৎ বলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম, F ইকুয়াল টু 1/4 এপসাইলন নট, যেখানে এপসাইলন নট কি একটি মাধ্যমের নেচার, তাই তো? তাহলে যদি আমরা এপসাইলন নটের বদলে অন্য কোনো এপসাইলন ইউজ করি, তাহলে এই যে স্থির তড়িৎ বলের মান তাহলে এই স্থির তড়িৎ বলের মান, সেই মানটি কি হবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মহাকর্ষ বল কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে না। দেখো আমরা সিমিলারিটিজে পড়েছিলাম যে এটাও শূন্য মাধ্যমে কাজ করে, এটাও শূন্য মাধ্যমে কাজ করে, সেটার সঙ্গে কিন্তু এই জায়গাটা একটু ডিফারেন্স আছে। আমি কি বলতে যাচ্ছি, আগের বার বলেছিলাম যে দুটোই শূন্য মাধ্যমে কাজ করে, কিন্তু এখানে কি বলছি যে স্থির তড়িৎ বল সেটা কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে থাকবে, কিন্তু মহাকর্ষ বল কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা ডিপেন্ডেন্ট অন কিসের ওপর, মিডিয়াম, কারণ মিডিয়াম চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু ডিপেন্ডেন্ট নয়। তার মানে এটা কি, এটা ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? তাহলে এটা মাধ্যমের থেকে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে দুটো ডিফারেন্স সেটা আমরা কার কার মধ্যে পেয়ে যাচ্ছি, একটা হলো তড়িৎ বল আর হলো মহাকর্ষ বল। তাহলে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে কি কি সিমিলারিটিস এবং কি কি ডিসিমিলারিটিস আছে বা কি কি ডিফারেন্স আছে সেটা কিন্তু এখান থেকে আমরা শিখে গেলাম। ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসছি। নেক্সট টপিক কি, সেটা হলো আমাদের এই ভিডিওর যে নেক্সট টপিক সেটা কি, সেটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা এটাকে আমরা কি বলি, এটাকে বলি হলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বিষয়টি কি, দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক কিছু নয়, এটা খুব ইজি। যে আমাদের কি হয়, আমাদের শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা থাকে, তাই তো? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত, সেটা হলো এপসাইলন নট। আর এবার অন্য কোনো একটি মাধ্যম তার তড়িৎ ভেদ্যতা ধরে নাও এপসাইলন। তাহলে আমরা এই যে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা কি হয়, সেটা কোনো একটা পার্টিকুলার মাধ্যমের হয়। তাহলে আমরা ধরে নাও কোনো একটি পার্টিকুলার মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে চাই। তাহলে সেটা আমরা কি করে বের করব, এবার যেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বের করতে চাই তার তড়িৎ ভেদ্যতা কত, সেটা হলো এপসাইলন, এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট। আর এই পরাবৈদ্যুতিক ধ্রুবকে আমরা কি দিয়ে ডিনোট করি হলো কে দিয়ে। তাহলে কে ইকুয়াল টু কত হয়, সেই মাধ্যমের সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা সেই মাধ্যমের পারমিটিভিটি বাই শূন্য মাধ্যমের পারমিটিভিটি। অর্থাৎ আমরা এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে কিভাবে ডিফাইন করব, যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে বোঝায় যে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এদের অনুপাত। তাহলে কোনো একটি মাধ্যমের ক্ষেত্রে দেখো আমরা যদি
এই যে এপসাইলন মানে কোনো একটি পার্টিকুলার মাধ্যমের ক্ষেত্রে আমরা যদি তড়িৎ ভেদ্যতা নির্ণয় করতে চাই সেটা আমরা কি করে বের করব, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটার ভ্যালু আমাদের জানা থাকে, ঠিক আছে। তাহলে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা যদি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতায় গুণ করি তাহলেই কিন্তু সেই মাধ্যমের কি পাওয়া যায়, সেই মাধ্যমের পাওয়া যায় হলো তড়িৎ ভেদ্যতা। কারণ আমরা এপসাইলন নটের ভ্যালু জানবো, এবার যদি আমাদের কে এর ভ্যালু দেওয়া থাকে তাহলে কি, তাহলে আমরা সেই মাধ্যমের এই যে তড়িৎ ভেদ্যতা সেটা নির্ণয় করে নিতে পারবো। এবার এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কত, দেখো এটা কি, এটা হলো ওয়ান কাইন্ড অফ ধ্রুবক। ম্যাক্সিমাম কনস্ট্যান্টেরই কি হয়, কোনো রকম একক থাকে না। একই রকমভাবে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকেরও কোনো একক নেই, কারণ কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু হলো এপসাইলন বাই এপসাইলন নট। এবার এপসাইলন কি, এপসাইলন হলো সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং এপসাইলন নট কি, সেটা হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার দুটা আলাদা মাধ্যমের হলেও জিনিসটা তো তড়িৎ ভেদ্যতা, তাহলে কি হবে, দুটারই একক সেম হবে। তাহলে এদের যখন আমরা অনুপাত নির্ণয় করব দুটো একক কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে কে কি, কে হলো ইউনিটলেস। ওকে, তাহলে কে কি, কে হলো ইউনিটলেস। তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেটা এখানেই কমপ্লিট হচ্ছে। তা এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা শিখলাম যে দুটো যদি বিন্দু আধান থাকে তাদের মধ্যে ফোর্সের মান কত হবে, অর্থাৎ আমরা কুলম্বের সূত্র শিখলাম এবং সেখান থেকে আমরা ফোর্সের মান সিজিএস ও এসআই পদ্ধতি নির্ণয় করলাম। এবং ফোর্সের যেহেতু একটা ডিরেকশন থাকবে সেজন্য আমরা কুলম্বের সূত্রে যে ভেক্টর ফর্ম সেটাও কিন্তু এখানে শিখে নিলাম। তারপর নেক্সট আমরা কি করলাম, যে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল এদের মধ্যে কি কি সাদৃশ্য এবং কি কি বৈসাদৃশ্য আছে সেটা দেখলাম এবং ফাইনালি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে শিখলাম। তাহলে আই হোপ যে এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের যে নেক্সট ভিডিও সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।